কলকাতা থেকে এখন আমি কন্যাকুমারী। বন্ধুরা, এখন আমি স্নান করছি ভারতবর্ষের শেষ ভূমি কন্যাকুমারী। स्वामी विवेकानंद जी का यहाँ पे स्मारक है जो हमें इंस्पायर करता है। ये क्या है? पाउसवाणी तब्बे पाउसवाणी। ও ভবিষ্যবাণী। টেস্ট কেমন? টেস্ট ট্রেনের খাবার হিসেবে বলতে গেলে বেশ ভালো হয়েছে, অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছে। কি দারুণ! ট্রেন থেকেই দেখা যাচ্ছে সমুদ্র। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রেডি হচ্ছি কারণ বিকেল 4টের সময় হাওড়া স্টেশন থেকে রয়েছে কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস, যে ট্রেনে করে আমি সোজাসুজি চলে যাব কন্যাকুমারী দুপুর 11:04। আর এখন আমি আমার বাড়িতে রয়েছি, ব্যাগ গোছাচ্ছি। ব্যাগ গুছিয়ে পায়রাডাঙ্গা থেকে প্রথমে যেতে হবে শিয়ালদা, শিয়ালদা থেকে মেট্রো করে হাওড়া স্টেশন। বন্ধুরা, এসে গেছে স্টেশন। 11:40 গেদে লোকাল করে আমি যাব শিয়ালদা। এটা পৌঁছাবে 1:18-তে। বন্ধুরা, এসে গেছি শিয়ালদা স্টেশন, বেরিয়ে পড়েছি স্টেশনের বাইরে। এখন হচ্ছে মেট্রো করে আমি যাব হাওড়া স্টেশন। কতটা সুবিধা হয়ে গেছে! আগে শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশন যাওয়া যেত না, শিয়ালদা থেকে শুধুমাত্র সেক্টর 5 অবধি যাওয়া যেত, কিন্তু এখন একদম সোজাসুজি শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশন যাওয়া যাবে। আগে যদি মেট্রো করে হাওড়া স্টেশন যেতে হতো তাহলে দমদম নেমে দমদম থেকে এসপ্ল্যানেড, তারপর আবারও চেঞ্জ করতে হতো, তারপর যেতে হতো হাওড়া স্টেশন। কিন্তু এখন একদমই সোজাসুজি 20 টাকা ভাড়া দিয়ে 12 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে হাওড়া স্টেশন। মাঝখানে দুটো স্টেশন, এসপ্ল্যানেড আর মহাকরণ। বন্ধুরা, কত অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম, সত্যি অসাধারণ। আগে বেশি টাকা দিয়েও এত সুন্দর যাত্রা হতো না, টাকাও বেশি নিত না, সময় মতন পৌঁছাতাম না, কমফোর্ট জার্নি হতো। কিন্তু এবার থেকে খুবই সুন্দরভাবে তোমরা শিয়ালদা স্টেশন থেকে হাওড়া, হাওড়া স্টেশন থেকে শিয়ালদা যাতায়াত করতে পারবে। মেট্রো স্টেশনের লোকেশন এদিকে নিউ কমপ্লেক্স আর এদিকে ওল্ড কমপ্লেক্স, মাঝামাঝি জায়গায় তোমরা বেরাবে। এখন ঘড়িতে সময় 2:58, হাতে এখনো 1 ঘন্টা সময় আছে। এইবার আমি এই ট্যুর সম্পর্কে কিছু কথা বলি। আমি যাচ্ছি কন্যাকুমারী। কন্যাকুমারী কোথায় তোমরা সবাই জানো, যারা জানো না তাদের বলি। কন্যাকুমারী হচ্ছে আমাদের ভারতবর্ষের মূল ভূখণ্ডের একদম দক্ষিণে, একদম নিচে। এই যে জায়গা আমি ম্যাপে দেখাচ্ছি, এই জায়গায় রয়েছে কন্যাকুমারী। এইটা বলতে পারো যে কাশ্মীর হচ্ছে ভারত মায়ের মাথা আর কন্যাকুমারী ভারত মায়ের চরণ। ওখানেই আমি এখন যাচ্ছি। প্রথমে কন্যাকুমারী, তারপর কন্যাকুমারী ঘুরে যাব রামেশ্বরম। তো দুটো জায়গা ঘুরে আমি আবারও বাড়ি ফিরবো। তো মোটামুটি দেখি কতদিন সময় লাগে, পরপর ভিডিওতে সব দেখাবো তোমাদের, কিভাবে আমি এই ট্যুরটা করছি, কত কি খরচ হচ্ছে, টোটাল যা যা খরচ হবে আমি সবকিছুই তোমাদের বলবো। তোমরা একটা কাগজ আর পেন নিয়ে বসো, তোমরা লিখতে থাকো যে কত কি খরচ আমার হচ্ছে, তেমনই খরচ হবে। আমি চেষ্টা করব যতটা কম খরচে ঘোরা যায় সেটাই দেখাবো। হাওড়া স্টেশন থেকে কন্যাকুমারী 2405 কিলোমিটার। 2 রাত আমি ট্রেনে থাকবো। টোটাল 41 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। আজকে 25 তারিখ আগস্ট মাসের, আমি 27 তারিখ সকাল 9:45-এ পৌঁছাবো কন্যাকুমারী, একদম কন্যাকুমারী রেলওয়ে স্টেশন। চলো সবকিছুই বলছি। আমি স্টেশনের বাইরে বেরিয়েছি, আবারও ঢুকবো। মেট্রো থেকে বেরিয়ে তোমাদের বাইরে আসার কোনো দরকার নেই, আমি ভিডিও করার জন্য বেরিয়েছি। আমি এসে গেছি নিউ কমপ্লেক্স। 22 নম্বর প্ল্যাটফর্মের সামনে আমি বসে আছি। হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে 22 নম্বরে ট্রেন দেবে। 22 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম, 21 নম্বরে দিয়েছে ট্রেন। প্ল্যাটফর্মে এখনো ট্রেন আসেনি, অ্যানাউন্স হলো আসবে এখনই। বন্ধুরা, কলকাতা থেকে টোটাল 3টে ট্রেন ডাইরেক্ট কন্যাকুমারী যায়।
কিন্তু ব্যাপারটা হচ্ছে 20 দিন আগে আমি টিকিট করেছি, ওয়েটিং লিস্টে ছিল, পরে আরএসিতে কনফার্ম হয়েছে। তো দুজন মিলে আমরা একটা সিটে যাব। আরএসি মানে ওটাই হয়, একটা সিটে দুজন যেতে হয় সাইড লোয়ারে। পেছন দিকে থাকবে স্লিপার কোচ, সামনে থাকবে থার্ড এসি। সাউথের দিকে যতগুলো ট্রেন যায় প্রত্যেকটা ট্রেনে প্রচণ্ড প্রেশার থাকে, টিকিট পাওয়াই যায় না, খুবই মুশকিল হয়। যারা যাও তারা জানোই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, কলকাতা থেকে 3টে ট্রেন চলে আমি বললাম। একটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে যে ট্রেনে করে আমি যাচ্ছি কন্যাকুমারী এক্সপ্রেস, আরও একটা গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস যেটা শালিমার স্টেশন থেকে ছাড়ে রাত 11:45-এ। আরও একটা রয়েছে সেটা হচ্ছে বিবেক এক্সপ্রেস যেটা ডিব্রুগড় থেকে আসে, আসামের ভারতবর্ষের সবচেয়ে লম্বা ট্রেন, লম্বা ডিস্টেন্স যায় সেই ট্রেন। ওটা ডানকুনি থেকে তোমাদের ধরতে হবে। ওই ট্রেনটাই শুধুমাত্র প্রত্যেক দিন চলে, রাত 1:20-তে তোমাদের ট্রেনটা ধরতে হবে। আর বাকি দুটো ট্রেন সপ্তাহে একদিন চলে। আমি যে ট্রেনে যাচ্ছি কন্যাকুমারী এক্সপ্রেস সপ্তাহে একদিন সোমবার চলে, আর গুরুদেব এক্সপ্রেস বুধবার। তো এই হচ্ছে ব্যাপার। প্ল্যানিং করলে অবশ্যই আগে থেকে করবে। যদি তৎকালে টিকিট করতে চাও ভাড়া অনেক বেশি পড়ে যায় তোমরা জানো। আর আমি শুনেছি স্লিপারে প্রচণ্ড ভিড় হয়, স্লিপারে যাওয়াই যায় না। সেই জন্যই আমি থার্ড এসিতে টিকিট করেছি। একা আছি, ব্যাগপত্র যেন ঠিক থাকে ওই জন্য। প্রত্যেকটা ট্রেনের নাম, ভাড়া, সময় সমস্ত কিছু ডেসক্রিপশনে লেখা থাকবে, তোমরা দেখে নিও। এই যে এটা যাচ্ছে রাঁচি বন্দে ভারত। ঘড়িতে সময় হচ্ছে 3:57, ঢুকছে 12665 হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। এটা জেনারেল বগি, পেছনের দুটো বগি রয়েছে জেনারেল, তারপরে শুরু হচ্ছে স্লিপার S1। বন্ধুরা আমি তো একদম রেডি 2 রাত 3 দিন এই ট্রেনে থাকার জন্য। প্যান্ট্রি কার, এখানেই আসার কথা ছিল B3, B2 এসে দাঁড়িয়েছে। B3 কোচ 63 সিট নাম্বার, ভেতর থেকে এখনো বন্ধ, খোলা হয়নি। হ্যাঁ 63। এসিতে তুমি আছো? 63 তো? হ্যাঁ 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 63 তোমার তো, আর এসিতে আছি তো, তাই না? তো এটা হচ্ছে সিট 63। ভিড় মনে হচ্ছে হবে, মানে অনেক আর এসি আছে এরকম। তো বন্ধুরা এই দাদাই রয়েছে আমার সাথে আর এসিতে। দাদা নাম কি তোমার? রঘুনাথ গিরি। কন্যাকুমারীর আগের স্টেশন নামবে। যদি সিট ফাঁকা হয়ে যায় ট্রেন চলাকালীন কনফার্ম সিট হয়ে যায়, তো দেখা যাক কি হয়। যত আগিয়ে যাবে ততই, যদি কেউ না আসে তাহলে একটা ফুল সিট পেয়ে যাব। কন্যাকুমারী আগেরটাই নামবো। হ্যাঁ, ট্রেন যখন লেট করে প্ল্যাটফর্মে এসছে, লেট করেই ছাড়বে, 4:10 বাজে। ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এত দূরে যাই ঠিকঠাকই আছে, বেশ ভালো করে মেনটেন করে রেখেছে। এইসব জল উঠছে, টয়লেটটা দেখায়, পরে তো নোংরা হয়ে যাবে, ইচ্ছাও করে না। এখন মোটামুটি পরিষ্কার আছে। এই ট্রেনে রয়েছে প্যান্ট্রি কার, তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। বন্ধুরা একটা দরকারি কথা, আমি যে ট্রেনটা বললাম শালিমার থেকে যাই গুরুদেব এক্সপ্রেস, ওটা কিন্তু পুরো কন্যাকুমারী স্টেশন পর্যন্ত যায় না, ওটা যায় নাগেরকোয়েল জংশন পর্যন্ত। কন্যাকুমারী স্টেশনের কিছুটা আগে, মানে সহজেই আসা যায়। 4:24 ট্রেন ছেড়েছে হাওড়া স্টেশন থেকে, খুব একটা বেশি লেট না, মেকআপ করে দেবে। বেশ ভালোই লাগছে, কারণ প্রথমবার আমি কন্যাকুমারী যাচ্ছি ঘুরতে, আমি আগে কোনোদিন যাইনি। হাওড়া স্টেশন থেকে কন্যাকুমারী যাওয়ার মাঝখানে এই ট্রেন 28টা স্টেশনে দাঁড়াবে। প্রথম হল্ট খড়গপুর জংশন, 5:35-এ টাইম রয়েছে। তারপর বালাসর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর, খুর্দা, অনেক কটা স্টেশনে দাঁড়াবে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তারপর গিয়ে পৌঁছাবে তামিলনাড়ু, যেখানে আমি যাচ্ছি। ঢুকছি সাঁতরাগাছি, কিন্তু এই স্টেশনে ট্রেন দাঁড়াবে না। ট্রেনও চলা শুরু হয়েছে আর খাবারও বিক্রি শুরু হয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্স সিঙ্গারা বিক্রি হচ্ছে 30 টাকা, 3 পিস নিয়ে নিয়েছি। কেমন লাগছে? ভালো ভালো না?
সুব্রত রয়। পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, সোনালি আলো মুখে পড়ছে। টিটি মশাই এসে টিকিট চেক করে গেল। ট্রেন এখন চলছে এই স্পিডে। একটু রেস্ট করি, আর একটু পরে অন্ধকার হয়ে যাবে। আজকের রাত, কালকে আবারও একটা রাত রয়েছে, অনেক লম্বা পথ। বন্ধুরা, ঘড়িতে সময় রাইট 6টা। এসে গেছি খড়গপুর রেলওয়ে স্টেশন। এই ট্রেনের প্রথম হল্ট, আর এটাই হচ্ছে আমাদের এই ট্রেনের শেষ স্টেশন, যেটা আমাদের রাজ্যে রয়েছে। এরপরেই রয়েছে বালাসোর, যেটা উড়িষ্যা রাজ্যে। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। 5:35 টাইম ছিল খড়গপুর ঢোকার, 5 মিনিটের হল্ট। তো মোটামুটি অনেকেই উঠেছে এই স্টেশন থেকে। ফাঁকা ফাঁকা কিছু সিট ছিল, সেগুলো এখানে ফুল হয়ে যাবে। একটা কাজ আমার করতে হবে, সেটা হচ্ছে এই কাজটাকে পরিষ্কার করতে হবে। বন্ধুরা একদম সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিয়েছে। মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত, সবজি ভাত। চিকেন থালি কত? চিকেন 150। বন্ধুরা শুভ সন্ধ্যা। ঘড়িতে সময় 7:28। এসে গেছি বালাসর, এটা উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ছে। এর পরের স্টেশন রয়েছে ভদ্রক। রাতের খাবার কি খাবো সেই জন্য এসেছিল অর্ডার নিতে। আমি বললাম চিকেন থালি 150 টাকা দাম, আর ভেজ থালি 130 টাকা। এক মাছলি, এক চিকেন। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:37। ট্রেন ঢুকছে কটক জংশন রেলওয়ে স্টেশন। 9:45 টাইম রয়েছে, আর এই সময় দিয়ে গেছে আমাদের রাতের খাবার। এই যে আমি অর্ডার করেছিলাম চিকেন থালি, আর দাদা করেছিল মাছ থালি। একই দাম 150 টাকা। রাইস রয়েছে, এটা চিকেন, পটল, আলু, মটর এগুলোর তরকারি। এটা গরম গরমই আছে। এর মধ্যে রয়েছে এক্সট্রা ভাত। ট্রেনের খাবার বাড়ির মতো তো সুস্বাদু হয় না, কিন্তু এটা ভালো। গরম গরম আছে, ভালোই লাগছে, খারাপ না। বন্ধুরা শুভ সকাল। ঘড়িতে সময় এখন হচ্ছে 8:23 বাজে। কালকে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। এখন আমরা রয়েছি অন্ধ্রপ্রদেশ রাজ্যে। রাতের বেলায় উড়িষ্যা রাজ্য আমরা পার করে ফেলেছি। কালকে রাতে খাওয়া দাওয়ার পর এত ঘুম পাচ্ছিল, আর জেগেই থাকতে পারছিলাম না, চোখ বন্ধ হয়ে গেছিল। তো দাদা আমি এখানে খুব কষ্টে কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর রাতের বেলায় দাদাকে একজন টিটি এসে সিট করে দিয়েছে। ওদিকে কত নাম্বার ছিল ওটা? 44। তো পরে 44 নাম্বার সিটে গিয়ে দাদা ঘুমিয়েছে। দুজন শোয়াটা সত্যি মুশকিল, আর একটু হেলদি দুজন হলে তো শুতেই পারবে না। রাতের বেলায় অনেক কটা স্টেশনে পার করেছি। সকালবেলা পার করেছি বিশাখাপত্তনম, আর এখন ঢুকছে রাজমন্দ্রি বলে একটা রেলওয়ে স্টেশন। কত সুন্দর একটা মন্দির। এইদিকে সুন্দর সুন্দর সব মন্দির রয়েছে, অনেক কটা চোখে পড়লো। এই যে দাদারা রয়েছে। ঘুম কেমন হয়েছে রাতে? হেভি ঘুম হয়েছে। তো বন্ধুরা, আজ হচ্ছে এই ট্রেনে আমার দ্বিতীয় দিন, 25 তারিখ আজকে। আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য খুবই সুন্দর। এদিকেও বৃষ্টি হচ্ছে। এই ট্রেনে রয়েছে টোটাল 3টে ক্লাস, স্লিপার, থার্ড এসি আর সেকেন্ড এসি। ফার্স্ট এসি এই ট্রেনে নেই। তো স্লিপারের ভাড়া হচ্ছে 890 টাকা, থার্ড এসি 2290 টাকা, আর সেকেন্ড এসি 3300 টাকা। এই ট্রেনে জেনারেল কোচও আছে, কিন্তু টিকিট করতে হবে কাউন্টার থেকে, অনলাইনে টিকিট পাওয়া যায় না। আর এটা সত্যি, এই ট্রেনের জেনারেল মানে নরক, মানে পৃথিবীতেই তোমরা নরক দেখতে পারবে, এত ভিড় থাকে। এটাই হচ্ছে রাজমুন্দ্রি রেলওয়ে স্টেশন। এখানে অনেক খাবার বিক্রি হচ্ছে, চারিপাশে শব্দ শুনতে পারছো। 1081 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি, আর আমি এটাই প্রথম স্টেশন যেটা দেখাচ্ছে অন্ধ্রপ্রদেশে। বন্ধুরা ছেড়ে দিয়েছে ট্রেন। এই স্টেশন পার করার পর আমরা পার করব গোদাবরী নদী, যেটা অনেক বড় নদী, ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী আর তৃতীয় বৃহৎ নদী আমাদের ভারতবর্ষের। ও কি দারুণ!
কি দারুণ বন্ধুরা, দেখো এই ট্রেনে খাবার দাবারের কোনো অসুবিধা হবে না, রকমারির খাবার বিক্রি হচ্ছে। এখন নিয়েছে এই যে ছোলা, সেদ্ধ ছোলা, ভালো। ট্রেনে পাওয়া যাচ্ছে রেলনির, দাম 15 টাকা, ঠিকঠাক দামই নেওয়া হচ্ছে। সিঙ্গারা, এখানকার সিঙ্গারা এরকম বিক্রি হচ্ছে 30 টাকা, মচমচে। বন্ধুরা, এটা হচ্ছে এলুরু রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 10টা 29। মোটামুটি এদিকে সব স্টেশনে তোমরা সাউথ ইন্ডিয়ান যেসব খাবার সেগুলো পাবে, স্টেশনের ওপরেই বিক্রি হয়। বন্ধুরা, আমরা বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশনের খুবই কাছাকাছি, আর একটা স্টেশনে দাঁড়িয়েছি, এখানে কোনো হল্ট নেই। স্টেশনটা কত সুন্দর, সবুজ মাঠ, ছোট ছোট পাহাড়ি টিলা। অনেক বাঙালি আছে। 11:52 এসে গেছি বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন। এই স্টেশনে ঢোকার কথা ছিল 12:35-এ, আর এখন 11:53 বাজে। তো ট্রেন তো লেটেই ছেড়েছিল হাওড়া থেকে, কিন্তু মেকআপ করে দিয়েছে, ভালো চলছে ট্রেনটা। দুপুরে যদি কিছু খেতে হয় এখান থেকে নিতে পারো। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে, আর এই স্টেশনে 10 মিনিট ট্রেন দাঁড়াবে, অনেকটা সময় পাওয়া যাবে কিছু কেনার জন্য। এই যে ফলও পাওয়া যাচ্ছে। ভাইয়া কিতনে কা এক কেলা? 5টা কলা 50 টাকা, দুটো নিচ্ছি 20 টাকা। বন্ধুরা, আজকে দুপুরবেলায় কি খাবো এখনো কিছুই জানি না। ট্রেনের খাবার আমার কালকে খুব একটা ভালো লাগেনি, ওই জন্য আজকে এসেছিল, আমি অর্ডার করিনি। এই ফল নিয়েছি 100 টাকার, এই যে 800 আপেল রয়েছে, ভালো বললো, দেখেও মনে হচ্ছে ভালো হবে। আর কলা নিয়েছি 10 টাকা পিস। আজকেও সারাদিন ট্রেনে কাটবে, আজকে আর স্নান হবে না। কালকে স্নান করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কালকে কন্যাকুমারী পৌঁছে সমুদ্রে স্নান করব। বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন হচ্ছে এই ট্রেনের 11 নম্বর হল্ট। এখনো 17টা স্টেশন রয়েছে, তারপর কন্যাকুমারী। হাতে যখন সময় আছে একবার দেখাই তোমাদের এই ট্রেনের জেনারেল, কতটা ভিড় দেখো। একটা সিটে কত মানুষ বসে আছে। জেনারেলে যাওয়ার কথা ভাবারই দরকার নেই, সবার পেছনে জেনারেল, তারপর থার্ড এসি, তারপরে রয়েছে স্লিপার। এটা হচ্ছে স্লিপার। দেখছো, স্লিপার মোটামুটি ঠিকঠাক, মানে সিট তোমরা বুক করতে পারবে আগে থেকে, যে যার সিটে বসে, মানে টিটিকে বলতে পারবে যে আমার সিটে অন্য কেউ বসে আছে, কিন্তু জেনারেলে সেটা পারবে না, অসুবিধা এটাই। দুপুরে আমি তো খাবার অর্ডার করিনি, এই দাদারা করেছে। টেস্ট কেমন? টেস্ট ট্রেনের খাবার হিসেবে বলতে গেলে বেশ ভালো আছে। সকাল থেকে বিকেল কিভাবে হয়ে গেল বোঝাই গেল না। এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:21। এখনো পর্যন্ত আমরা রয়েছি অন্ধ্রপ্রদেশ রাজ্যে। হাওড়া থেকে কন্যাকুমারী যাওয়ার মাঝখানে অধিকাংশ সময় এই ট্রেন থাকবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে, কারণ রাজ্যটা অনেক বড়। একটু পরেই আমরা ঢুকবো চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশন। আলো থেকে হয়েছে অন্ধকার, আমরা পৌঁছে গেছি তামিলনাড়ু রাজ্য। আমরা প্রবেশ করে গেছি চেন্নাই। চেন্নাই, মুম্বাই, কলকাতা, এই 3টে জায়গায় লোকাল ট্রেন অনেক চলে। পার করছি চেন্নাই বিচ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটা একদমই বিচের পাশে, এই জন্যই নাম দিয়েছে চেন্নাই বিচ। চেন্নাইতে কিন্তু অনেক কটা বড় বড় স্টেশন রয়েছে, যার মধ্যে একটা চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশন।
বন্ধুরা দেখছো, এটাই হচ্ছে চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশন, অনেক বড়। এই স্টেশনে আমাদের ট্রেন 20 মিনিট দাঁড়াবে। এই স্টেশনে ঢোকার টাইম ছিল 8:45-এ, 8:24-এই ঢুকে গেছে, তো অনেকটা সময় দাঁড়াবে এখানে। এই যে রাতের খাবার বিক্রি হচ্ছে, অনেকেই কিনছে। ডিম বিরিয়ানি 70 টাকা, চিকেন বিরিয়ানি 110 টাকা। আমি আগে স্টেশন থেকে বিরিয়ানি কিনে খেয়েছি, তেমন খেতে ভালো হয় না। ট্রেনে যাত্রাপথে 3টে জায়গা থেকে খাবার আমরা পাই, একটা হচ্ছে স্টেশন, একটা ট্রেনের প্যান্ট্রি কার, আরও একটা অনলাইন। আমি অনলাইনেও চেক করেছিলাম, দাম অনেক বেশি, 250 টাকা 300 টাকা থালি। অনলাইনে হয়তো খাবার ভালো হবে, কিন্তু দামটা বেশি। অনেকেই হয়তো জানতে চাইছো যে কন্যাকুমারী প্লেনে কিভাবে যাব, কাছাকাছি এয়ারপোর্ট কি আছে। সেটা একটা এয়ারপোর্টই আছে একদম কাছাকাছি, সেটা হচ্ছে ত্রিবেন্দ্রম। কাছাকাছি বলতে 90 কিলোমিটার দূরে, একদম কাছে কোনো এয়ারপোর্ট নেই, ওটাই সবচেয়ে কাছে ত্রিবেন্দ্রম, যেটা কেরালা রাজ্যে পড়ে। অনেকে আবার কলকাতা থেকে চেন্নাই এসে এখান থেকে ট্রেনে করে যায় রামেশ্বরম, ওটা ঘুরে রামেশ্বরম থেকে যায় কন্যাকুমারী, ওটাও তোমরা করতে পারো। চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে সঠিক সময়ে, আর ট্রেন ছাড়ার সাথে সাথে দিয়ে গেছে রাতের খাবার, যেটা আমি বলেছিলাম। তো চটপট খাই, খেয়ে ঘুমিয়ে পড়ি। একটা রাত, কালকে সকালে উঠলেই চলে আসবো কন্যাকুমারী। কালকে দেখি কি কি নতুন জিনিস দেখতে পারি। শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে সময় 6:30, আর বাইরে দেখো কি অসাধারণ ভিউ। ও, ঘুম থেকে উঠেই এরকম দৃশ্য দেখতে পাচ্ছি। এই চারিপাশে উইন্ড মিল বড় বড়। আর মাত্র 2টো স্টেশন, তারপরই কন্যাকুমারী। প্রথমে আসবে তিরুনেলভেলি, তারপর নাগেরকোয়েল জংশন, তারপর কন্যাকুমারী। ট্রেন একদম রাইট টাইমে চলছে। আরে দাদা, আরএসি পার্টনার এখন চলে যাচ্ছে, এখানেই নামার কথা ছিল। অনেকটা জায়গা জুড়ে ওদিকে রয়েছে পাহাড়, অসাধারণ লাগছে। ট্রেনের সাথে বাসের রেস হচ্ছে এখানে। বন্ধুরা, এটাই হচ্ছে তামিলনাড়ু। অচেনা একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে, এখানে কোনো হল্ট নেই। কন্যাকুমারী ঢোকার 2 ঘন্টা আগে যে যাত্রা হবে, অসাধারণ হবে। ট্রেন জার্নিটা খুব ভালো লাগছে, আর জায়গাটা অনেক সুন্দর, তো এই জন্য। অনেক সুন্দর। তোমার? অনেক সুন্দর। এই দাদারা থাকে মুর্শিদাবাদে, সবাই যাচ্ছে কাজের জন্য কন্যাকুমারী। কন্যাকুমারী পৌঁছে আমার প্রথম কাজ হবে হোটেল খোঁজা। কম বাজেটের মধ্যে একটা ভালো হোটেল দেখতে হবে, আর আমি একা আছি, একা হোটেল দেবে কিনা ওটাও টেনশন আছে। তারা নাগেরকোয়েল রেলওয়ে স্টেশন, অধিকাংশ সবাই নেমে যাচ্ছে। এখান থেকে কন্যাকুমারী 17 কিলোমিটার, 30 মিনিট মতো হয়তো লাগবে বাসে বা অটোতে, সবকিছুই পাওয়া যায়। শালিমার স্টেশন থেকে যে গুরুদেব এক্সপ্রেস আসে, ওটাও কিন্তু এই নাগেরকোয়েল স্টেশন পর্যন্তই আসে। তার ভেতরে এখন একদমই ফাঁকা। 5 মিনিট এই স্টেশনে দাঁড়াই। বন্ধুরা, কলকাতা থেকে কন্যাকুমারী আসার কথা বলেছি, ট্রেন কখন কখন আছে। এইবার যারা কন্যাকুমারী থেকে কলকাতা ফিরবে, তাদের ট্রেন কখন কখন রয়েছে। এই যে ট্রেন, এটা শুক্রবার করে সকাল 5:55-তে ছাড়ে, 42 ঘন্টা 15 মিনিট পর পৌঁছায় ভোর 12:05-এ হাওড়া স্টেশন। নাগেরকোয়েল থেকে শালিমার স্টেশন গুরুদেব এক্সপ্রেস রবিবার করে ছাড়ে দুপুর 2:45-এ। এই নাগেরকোয়েল স্টেশন থেকে ছাড়ে 45 ঘন্টা 45 মিনিট পর পৌঁছায় দুপুর 12:30-এ শালিমার স্টেশন। কন্যাকুমারী থেকে ডানকুনি যাওয়ার বিবেক এক্সপ্রেস প্রত্যেক দিনই চলে, বিকেল 5:25-এ ছেড়ে 45 ঘন্টা 10 মিনিট পর গিয়ে পৌঁছায় বিকেল 2:35-এ।
ছেড়ে দিয়েছে নাগেরকোয়েল স্টেশন। এদিকে ওয়েদার একদম চকচকে ঝকঝকে, আকাশ একদম নীল, বেশ জোরে হাওয়াও দিচ্ছে, কারণ জায়গাটা সমুদ্রের খুব কাছাকাছি। নারকেল গাছ আর কলা গাছ, নারকেল গাছ আর কলা গাছ এদিকে অনেক দেখা যাচ্ছে, যেহেতু নারকেল থেকেই নারকেল তেল হয়। আর এদিকে তোমরা শুনেছো নারকেল তেল দিয়েই সব রান্না করা হয়, নারকেল গাছ তো দরকার হবেই। বন্ধুরা, কন্যাকুমারী ঢোকার আগেই ট্রেন থেকেই দেখা যাচ্ছে সমুদ্র। ওই যে সামনে দেখো, ওই যে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে সমুদ্র। নীল দেখতে পাচ্ছো? ট্রেন থেকেই দেখা যাবে সমুদ্র, এতটা কাছে স্টেশন। ট্রেন ঢুকছে স্টেশনে। দুদিন ট্রেনে থাকার পর মুখের অবস্থা কি হয়েছে। অবশেষে পৌঁছেই গেলাম কন্যাকুমারী রেলওয়ে স্টেশন। বন্ধুরা, এটাই হচ্ছে কন্যাকুমারী স্টেশন। এর আগে কোনো স্টেশন নেই, এটা একদম শেষ। আর লোকেশনটা আমি দেখাই তোমাদের, কেমন জায়গায় এই স্টেশনটা রয়েছে। এপাশেও সমুদ্র, এপাশেও সমুদ্র। 3 দিন 2 রাত এই ট্রেনে থাকার পর মায়া জড়িয়ে গেছে এই ট্রেনের সাথে। বাড়ি থেকে বেরালে যেমন খারাপ লাগে তেমনই লাগছে। এখন এই ট্রেনটাকে ছেড়ে যেতে হবে কন্যাকুমারী। 9:45-এ টাইম ছিল এই স্টেশনে ঢোকার, ঢুকে গেছে 9:34-এ। এটা 5 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন থেকে নেমে একদম সোজাসুজি হেঁটে আসতে হবে। এটা টিকিট কাউন্টার, ওয়েটিং হল। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছ অনেক অটো দাঁড়িয়ে রয়েছে। তেমন দোকানপাট কিছুই দেখতে পাচ্ছি না। কন্যাকুমারী রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে কন্যাকুমারী বিচ অব্দি যেতে সময় লাগবে ওই 10 মিনিট মতো। অনেকে হেঁটে হেঁটেই চলে যাচ্ছে। এই যে এরকম অটো এখানে। আমি হেঁটে হেঁটেই যাওয়া শুরু করছি, দেখি কতটা দূর। তোমরা চাইলে অটো করে যেতে পারো। এটা স্টেশনের রাস্তা, বেরিয়ে এই রোড দেখতে পারবে। তোমাদের ডান দিকে যেতে হবে, এদিকে। এদিকেই সবকিছু রয়েছে, থাকার হোটেল, ঘোরার জায়গা, সবকিছু। কিছুটা হেঁটে এসেই অনেক হোটেল দেখতে পারছি, কিন্তু আমি থাকবো একদমই বিচের কাছাকাছি কোনো হোটেলে, যেখান থেকে সব কাছাকাছি হবে। এখানে দেখতে পাচ্ছি অনেক কেনাকাটার দোকান। ফেরি করে বিবেকানন্দ রক যাওয়ার টিকিট লাইন এটা। এখান থেকে টিকিট করতে হয়, তারপরেই ফেরি ধরতে হয়। বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই জায়গায় যেটা দেখার জন্য এত দূর থেকে এসেছি। আমার পেছনে রয়েছে বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশান, আরব সাগর। 3টে সাগরের সঙ্গম এই জায়গা। আর এখান থেকে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই যে বড় স্ট্যাচু দেখছো, এটা হচ্ছে থিরুভাল্লুভার বলে একজন কবি, তার স্ট্যাচু। আর মাঝখানে গ্লাস ব্রিজ, আর ওপাশে রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। ওখানে যাওয়ার জন্য ফেরি করতে হয়, ফেরি করে ওখানে পৌঁছাতে হয়। এই যে একটা ফেরি যাচ্ছে, এটা যাচ্ছে বিবেকানন্দ রক। ফেরিতে যাওয়ার লাইন ওটা। আমি এখন যে লোকেশনে দাঁড়িয়ে রয়েছি, এটা ভারতবর্ষের মূল ভূখণ্ডের একদম দক্ষিণে, একদম সমুদ্রের কাছে। ম্যাপে দেখলেই বুঝতে পারবে জায়গাটা কোথায়। আমার পেছনে এটা হচ্ছে কন্যাকুমারী মন্দির, বিশাল সমুদ্র, দূর দূর কিছুই দেখা যাচ্ছে না। নৌকা করে যদি আমি সোজাসুজি যাই, পৌঁছে যাব আন্টার্কটিকা মহাদ্বীপ, বরফে ঢাকা। না আমার কাছে আছে ছাতা, না আছে সানগ্লাস, একদম ঝলসে যাচ্ছি। Pauswani tabbi Pauswani. ও, ভবিষ্যবাণী। हाँ, अच्छा अच्छा, अच्छा था यहाँ। बोलছে भविष्यवाणी করে দেবে। और खाने कैसे का- होता है, कैसे होता है? खाने का पैसा Sure, खाने का पैसा। नहीं नहीं नहीं, वो नहीं करना और है। खाने का पैसा और ठीक है। खाने का আমার দরকার নেই ভবিষ্যৎবাণী করার, ভবিষ্যৎ এমনিতেই খারাপ। এখানে দাঁড়িয়ে সামনে এই দৃশ্য দেখে চোখে এত ভালো লাগছে, ঘন্টার পর ঘন্টা এখানে বসে কেটে যাবে। অনেক কিছু দেখার আছে। কন্যাকুমারী একদিনেই ঘোরা যায়, সকাল থেকে সন্ধ্যার মধ্যে তোমরা পুরো কন্যাকুমারী ঘুরে দেখে নিতে পারবে। অনেকে তো দিনের দিন এসে দিনের দিন আবার চলেও যায়, কিন্তু আমি আজকেও থাকবো, কালকেও থাকবো। এত দূর থেকে এসছি ট্রেন জার্নি করে, একটা দিন রেস্ট করে কালকে ভালো করে এই জায়গা পুরো ঘুরবো। আজকে মোটামুটি যা ঘোরা যায়। দুপুরবেলা ভাবছি স্নানও করব এই জলে।
এখন আমাকে একটা ভালো দেখে হোটেল নিতে হবে, হোটেলে গিয়ে ফ্রেশ হতে হবে, তারপর এখানে আবারও আসবো। नमस्कार, मैं डॉक्टर कैलाश कुडू, मैं नागपुर से हूँ। डॉक्टर सतीश ढोके साहब के साथ में आया हूँ। यहाँ देख के देखो आप, जो सीनिक ब्यूटी है ये एकदम एक्सेलेंट है। जहाँ अपन सी शोर के पास में है, स्वामी विवेकानंद जी का यहाँ पे स्मारक है जो हमें इंस्पायर करता है। यहाँ की रचना बहुत जबरदस्त है और काफी अच्छा लगा आज आके इधर। বন্ধুরা, আমার সামনে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভগবতী আম্মান মাতার মন্দির, মানে কন্যাকুমারী মন্দির। আর এখান থেকে আমি হোটেল দেখা শুরু করছি। এটা হচ্ছে লজ, জ্যোতি লজ। रूम मिलेगा? कितना है? 2 दिन रहना है, 2 दिन। मैं अकेला। इधर भी एक आदमी इधर कब जाए, वापस कब जाए? 2 नाइन। 2 नाइट आप उम्र कितना है? 25। इधर भाई, इधर बोल इसका प्रॉब्लम ज्यादा है कि तुम्हारा पिताजी उधर उधर से फोन करेगा तो ग्रुप है। तुम्हारा पिताजी मामी जी कौन जी वो? अच्छा, कोई अगर कॉल करेगा मेरे लिए जो रूम ले रहे हैं फिर आप लोग दोगे? আচ্ছা বন্ধুরা, দাদা বলছে যে যদি এখানে রুম নিতে হয় বাড়ি থেকে কেউ যদি কল করে যে আমি রুম নিচ্ছি, যেহেতু সিঙ্গেল আছি, সিঙ্গেল থাকলে দিতে চাই না চট করে। দেখা যাক। দাদা বলছে এদিক থেকে পুরো সানরাইজ দেখা যাবে সকালে। সিলিং ফ্যান রয়েছে, 2 জন থাকার বেড, চেয়ার টেবিল রয়েছে, এদিকে বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, এটা টয়লেট। 2 मिनट लगेगा तो जाना है तो। বন্ধুরা, নিয়ে নিয়েছি রুম, চেকিং হয়ে গেছে। যে রুমটা দেখেছিলাম 1 নম্বর রুম, ওটাই নিয়েছি। রুমটা বেশ ভালো, বিছানার চাদর পরিষ্কার, বালিশের কভারও পরিষ্কার, বাথরুম দেখিয়েছিলাম পরিষ্কারই রয়েছে, জল ঠিকঠাক পড়ছে। এই লজটার লোকেশন খুবই সুন্দর, এই জায়গা থেকে মন্দির সমুদ্র একদম কাছে, বেশি কষ্ট হবে না যাওয়া আসা করতে, সবকিছুই ঠিক। তোমরা চাইলে এখানে থাকতে পারো। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এই ফোন নাম্বারে ফোন করে তোমরা বুকিং করতে পারো। আমি একাই ছিলাম বলে প্রথমে কিছু কথা জিজ্ঞাসা করছিল, আমি তারপর আমার পরবর্তী ভ্রমণের টিকিট দেখালাম যেখানে আমি যাব, রামেশ্বরম। সেটা দেখে উনি বিশ্বাস পেল যে আমি জেনুইন ছেলে আছি, কোনো খারাপ কাজ করতে আসিনি। তো একা আসলে একটু টেনশনে ওরা থাকে, ওই জন্য বাড়ির ফোন নাম্বার চাই, যে বাড়ির ফোন নাম্বার দিন, কথা বলবো। যারা একা আমার মতন ঘুরতে আসছো কোনো অসুবিধা নেই, রুম পেয়ে যাবে, কিন্তু কিছু কোয়েশ্চেন করবে, সেগুলোর উত্তর দিয়ে দেবে, ব্যাস এটাই। এবার ভাড়ার বিষয়টা বলি। সকাল 11টা থেকে পরের দিন 11টা পর্যন্ত 800 টাকা। এই রুমে আমি রয়েছি, 1 নম্বর রুম। রুম থেকে বেরিয়ে এদিকে রয়েছে মন্দির, দেখাই তোমাদের। এই যে রাস্তা, এটা যাচ্ছে মন্দিরের দিকে। দেখো এখান থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ঘড়িতে সময় এখন হচ্ছে 1:23। অনেকটা সময় রুমে ছিলাম, ফ্রেশ হলাম, রেস্ট করলাম, এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। আমি যেখানে রয়েছি তার সামনেই রয়েছে তাজ হোটেল, এখানে নাকি ভালো খাবার পাওয়া যায়। বন্ধুরা, এখানে তো অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আমি রাইস বললাম, রাইস থালি 100 টাকা। দেখো কত সুন্দর কলা পাতা দিয়েছে, কলা পাতার ওপরে সব কিছু দেবে। এ কে হ্যাঁ, ইসমে নারিয়াল হ্যাঁ না? এটা কলার তরকারি, এর মধ্যেও রয়েছে নারকেল। এটা আলু ভাজা, এর মধ্যেও রয়েছে নারকেল। বন্ধুরা, আমাকে যে খাবার দিচ্ছে না, সে বাঙালি, মেদিনীপুরে বাড়ি। তো এখানে কিন্তু আসলে পর অনেক বাঙালির সাথেই পরিচয় হবে, অনেকে এখানে থেকে কাজ করে, আর প্রচুর বাঙালি এখানে ঘুরতেও আসে। এই দাদার বাড়ি মেদিনীপুর, যার কথা বলছিলাম। তোমার নাম কি? সংলাপ মণ্ডল। তো এখানে আসলে অনেক বাঙালির সাথেও দেখা হবে নাকি? অনেকেই থাকে না এখানে? আমরা 7-8 জন আছি বাঙালি। আচ্ছা, এই একই জায়গায়, এই হোটেলেই? এই দোকানটা, এটা বাঙালি বলতে গেলে। আচ্ছা, বাড়ি থেকে আমি গামছা নিয়ে আসতে ভুলে গেছি, তো এখন কিনছি গামছা 50 টাকা করে। মন্দির যাওয়ার পথে দুপাশেই অনেক এরকম দোকান রয়েছে যেখান থেকে কেনাকাটা করতে পারো। এই দাদা তামিল কিন্তু বাঙালি, বাংলা খুব ভালো বলতে পারে, তো বলছে যে দোকানদারি করতে করতে শিখে গেছে। ঠিক আছে, আসছে। বন্ধুরা, এটাই হচ্ছে মন্দিরের গেট। সকাল 4:30 থেকে দুপুর 12:30, আবারও বিকেল 4টে থেকে রাত 8:15। মন্দিরের বাপাশেই এই দেখা যায় সমুদ্র। সকালে প্রথমে আমি এখানেই এসেছিলাম, ত্রিবেণী সঙ্গম। বন্ধুরা, এসে গেছি আমি এখন ত্রিবেণী সঙ্গম। এদিকে বঙ্গোপসাগর, এটা ভারত সাগর,
আর এদিকে আরব সাগর। এই যে এখানে অনেকে স্নান করছে, এখানেই স্নান করা যায়, ওদিকটা করা যায় না মনে হয়। এখানে একটা এরকম মন্দিরের মতন বসার জায়গা রয়েছে, অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে অনেকেই বসে আছে আর কন্টিনিউ হাওয়া দিচ্ছে, এত হাওয়া যে ঠেলে মানে আমাকে ফেলে দেবে এরকম। যারা স্নান করবে তারা এদিকে যাবে, সুন্দর জায়গা করা রয়েছে যেখানে সবাই স্নান করছে। এই যে জায়গাটা একদমই বাঁধানো। ওরে 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 এখানে আমি আমার ব্যাগ রেখে দেব, জুতো রেখে দেব, যেন দেখতে পারি ওখানে গিয়ে স্নান করব। চলো বন্ধুরা নেমে পড়ি ঠান্ডা ঠান্ডা এই জলে। ও জল তো বেশ ভালোই ঠান্ডা আছে। ভাসিয়ে দিলাম, জলের অনেক বেগ। জল এখানে অনেক পরিষ্কার, অনেক। বন্ধুরা একটা ইনফরমেশন, এখানে বড় বড় পাথর রয়েছে। অনেকেই ভুল করে কি এই পাথরের উপরে উঠে দাঁড়াতে চায়, কিন্তু পাথর অনেক পিছালা। একবার স্লিপ করে পড়ে গেলে, পাথরে যদি পড়ে যাও অনেক ব্যথা লাগবে, কষ্ট হবে, কেটেও যেতে পারে, তো খুব সাবধান। আজকের মতন এইটুকুই থাক, অনেক স্নান করে নিয়েছি। বেশি স্নান করলে ঠান্ডা লেগে যাবে, কালকে অনেক ঘোরার বাকি রয়েছে, কিছুই ঘুরতে পারবো না। কালকে সারাদিন আমি এই জায়গা ঘুরে দেখবো, একদিনে কন্যাকুমারীতে যা যা ঘোরা যায় সব জায়গায় যাব কালকে। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কলকাতা থেকে কন্যাকুমারী আসার আমার পুরো গল্পটা, জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।